বিএফএস গ্লোবাল আবারও জন্ম দিল নতুন মায়াজালের, যে মায়াজালে আপনি না চাইলেও আপনাকে আটকাতে হবে। আবারও টেক্কা দিল সোনার হরিণকে বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবাল। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে তারেক ব্লগের নতুন আরো একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো এই ভিডিওটিও ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনি জানুন এবং শেয়ার করে দিয়ে ভিডিওটি অন্যজনকেও জানার সুযোগ করে দিন। আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল কয়েকদিন আগে আবারও একটা নোটিশ পাবলিশ করছে, যেখানে তারা বলে দিচ্ছে যে পাসপোর্ট জমা নেওয়া হবে না, এখন শুধু স্ক্যান কপি জমা নেওয়া হবে। এখন এই বিষয়টা নিয়ে অনেকেই বলতেছে যে এটা একটা ভালো কাজ করছে, যে বিএফএস গ্লোবাল পাসপোর্ট আটকায় না রাখলে অন্য সব যে কান্ট্রিগুলো আছে সেই সব জায়গায় ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা এই নুলস্তাধারী আছে বা ইতালি মুখে আছে। যে যতদিন পর্যন্ত ওয়েটিং এ থাকবে ততদিন পর্যন্ত পাসপোর্টটা হাতে থাকলে তার যে আনুষঙ্গিক দেশের যে কাজ বা বিদেশের যে কাজগুলো আছে অন্যান্য কান্ট্রিতে বা দেশের বিভিন্ন জায়গায় পাসপোর্ট লাগে, এই সব জায়গায় সেই কাজগুলো তারা করতে পারবে। যে জন্য দেখা গেছে তাদের জন্য এটা সুবিধা যে পাসপোর্টস গুলো তারা জমা নিচ্ছে না বা লং টাইম ধরে আটকায় রাখতেছে না। আবার কিছু মানুষ বলতেছে যে তারা এখন পাসপোর্ট জমা নিচ্ছে না, স্ক্যান কপি নিচ্ছে। তা এখন তো হয়রানি আরো বাড়বে, কারণ যে প্রত্যেকটা মানুষের দূর দূরান্ত থেকে এম্বাসিতে যাইতে হবে। এম্বাসিতে যাওয়ার পরে তারা পাসপোর্টের স্ক্যান কপি রাখবে, জমা দিয়ে আসবে, তারপরে আবার তাদের রিকল হবে। হওয়ার পরে তারা ভেরিফিকেশনের জন্য যাবে, যে জায়গায় গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে আসবে বা ভেরিফিকেশন ক্লিয়ার হলে দেখা গেছে যে সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্টটা জমা দিয়ে আসবে, তারপরে আবার তার রিকল আসবে এই পাসপোর্টটা ভিসা সহ উইথড্র করার জন্য। তাই এটা একটা দেখা গেছে বাড়তি হয়রানির সৃষ্টি হচ্ছে। এখন কার মতে কি জানি না, তবে আবার মতে এই যে নতুন নিয়মগুলো চেঞ্জ হচ্ছে এতে মানুষের হয়রানি বাড়া ছাড়া কোনো দিক দিয়ে আমি দেখি না যে এই হয়রানি থেকে মানুষ বাঁচবে বা হয়রানি এড়ায় তারা সামনের দিকে অগ্রসর হইতে পারবে। তা আমার এটা মূলত কারণ কি, যে আমার এটা চিন্তা হওয়ার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে বিষয়গুলো চলতেছে, যে তারা অ্যাপ্লাই করার পরে বা মেইল পাঠানোর পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি নুলস্তা সঠিক হয় বা নুলস্তা যদি ভ্যালিড থাকে তাহলেই তারা অ্যাপয়েন্টমেন্ট গুলো দেবে। আর আপনারা অলরেডি অবগত আছেন যে আমার পুরনো একটা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলছি, বা আপনারা ফেসবুক পেজে দেখতেছেন, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে তারা ফেক নুলস্তারও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তা এই জায়গায় বিএফএস গ্লোবালের কোনো ক্ষতি নেই, এই জায়গায় আরো যে সাধারণ মানুষগুলো আছে তাদের জন্য ক্ষতি, যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তারা দালালের সাথে বা মধ্যস্থতাকারী যে আছে তার সাথে টাকার লেনদেনটা করে ফেলাচ্ছে। আর এখানে বিএফএস গ্লোবালের আর্থিক উন্নতি হচ্ছে, কারণ যে তারা প্রত্যেকটা মানুষের কাছে যে বিএফএস এর যে ফি এবং ভিসা ফি এগুলো তারা নিয়ে নিচ্ছে। ঠিক আছে যে তারা ওই 7 মাস 8 মাস পরে রিজেক্ট করে নাই, 4-5 দিন পরে রিজেক্ট করছে, কিন্তু লেনদেনের যে বিষয়টা থাকে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কিন্তু যে মধ্যস্থতাকারী আছে তাকে একটা অঙ্ক বা একটা টাকা দিয়ে দিতে হয়, একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হয়। তা এখন যে অ্যামাউন্টটা দিয়ে দেওয়া যাচ্ছে এই অ্যামাউন্টটা উঠাইতে কত যে কষ্টকর, যে এই দালালের খপ্পরে পড়ছে বা যার ভিসা রিজেক্ট হয়েছে বা নুলস্তা রিজেক্ট হয়েছে একমাত্র সেই মানুষটাই জানে যে কতটুকু কষ্ট একটা টাকা একজন মানুষের পকেটে গেলে সেই টাকাটা ফিরে আনতে। এই দানিং তো ধার নিয়ে মানুষ টাকা দিতে চায় না, আর দালালে টাকা নিয়ে টাকা ফেরত দিতে গেলে যে কতটা স্যান্ডেল ক্ষয় করতে হবে সেটা শুধুমাত্র ওই মানুষটাই জানে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে হয়রানিগুলো, যে বর্তমানে তারা 2023 সালের কোনো ভিসা দিচ্ছে না, একমাত্র ফ্যামিলি ভিসা, কিছু ফ্যামিলি ভিসা দিচ্ছে। এখন স্টাডির অ্যাপ্লিকেশন শুরু হবে, ফ্যামিলি ভিসার স্লট দেওয়া শুরু হচ্ছে, ওয়ার্কিং ভিসার প্রসেসিং চলতেছে। তা এর ভিতরে তারা 2023 সালের যে স্পন্সর গুলো আছে, কৃষি ভিসা আছে, তারপরে ফ্যামিলি ভিসা আছে, এগুলো ক্লিয়ার করতেছে না, শুধুমাত্র কিছু ফ্যামিলি ভিসা দিচ্ছে। যেমন আজকের নোটিশ অনুযায়ী বা আজকের আপডেট অনুযায়ী আপনাদেরকে বলতে পারি যে সেপ্টেম্বর মাসের 25 তারিখের অগস্টের 16 তারিখের ভিতরে কিছুটা দিছে, তাও হাতে কোনো কয়টা, যে একেবারে যে আহামরি দিছে তা না, হয়তো বা আনুমানিক 15টা ফ্যামিলি ভিসার মতো দিছে। আর ওয়ার্ক ভিসার কোন ভিসাই বর্তমানে উঠতেছে না বললেই চলে, যে 1টা 2টা 3টা 4টা এগুলোকে গুনার ভিতরে পড়ে। ডেইলি না হইলেও 40 থেকে 50টা মিনিমাম একটা রেঞ্জের কথা বলতেছি, যে 40 থেকে 50টা অ্যাপ্লিকেশন পড়ে। সেখান থেকে যদি 4টে দেওয়া হয় তাহলে এই ভিসা দিতে দিতে তো যে মানুষটা অ্যাপ্লাই করছে তার ছেলে মেয়ের জন্য হয়তো বা এই ভিসাগুলো কাজে লাগতে পারে, তার জন্য কাজে লাগবে বলে তো মনে হয় না।
আর দ্বিতীয়ত কথা যে 31 তারিখের মানে মার্চ মাসের 31 তারিখের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো ছিল তারা তো এখনো সেইটা দিয়ে ক্লিয়ার করতে পারে নাই। তারপরে মনে করেন যে পহেলা এপ্রিল 2রা এপ্রিল এরকম করে যারা মেইল করছে তাদের কবে অ্যাপয়েন্টমেন্ট পাবে, এই তো অনিশ্চয়তায় মানুষের থাকতে হচ্ছে। এখন একটা নুলস্তা বের হলে যতই নুলস্তাটা ভ্যালিড হোক বা অরিজিনাল হোক, এই নুলস্তার জন্য আবার কিছু নিয়ম আছে যেটা আছে ইতালিতে আছে। যেমন যে আপনি অ্যাপ্লাই করার আগে মিনিমাম 6 মাস আগে ওই প্রতিষ্ঠান থেকে বা ওই যে কাজের প্রতিষ্ঠানটা আছে ওই প্রতিষ্ঠান থেকে 6 মাসের ভিতরে কাউকে বাদ দেওয়া যাবে না, মানে কাউকে ফায়ার করা যাবে না। এরকম আরো অনেক নিয়ম কানুন আছে একটা প্রতিষ্ঠানের জন্য, যে নুলস্তাটা ভ্যালিডিটি থাকার জন্য প্লাস নুলস্তা পাওয়ার জন্য। তা যখন এই যে লং টাইম লাগতেছে 7 মাস 8 মাস 1 বছর সময় লাগতেছে একটা ভিসা হইতে, এখন একটা মালিকের যদি একটা লোক লাগে বা কারোর যদি পছন্দ না হয় বা কোনো ধরনের দুর্ঘটনা হয় ওই প্রতিষ্ঠানে, তখন এই নুলস্তাগুলো এই ভ্যালিডিটি গুলো হারাই ফেলতেছে, যে কারণে 7 মাস 8 মাস 9 মাস পরে যায় ভিসাগুলো রিজেক্ট হয়ে যায়। এই জায়গায় যে শুধু মধ্যস্থতাকারীর দোষ বা দালালের দোষ সেটাও না, এখানে প্রতিষ্ঠানের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, বা মালিকের যে ট্যাক্স পেমেন্ট আছে বা মালিকের নামে কোনো ধরনের কেস হইলো কিনা বা সে কোনো আর্থিক সে দেউলিয়া হয়ে গেল কিনা, এইসব নানান ধরনের জিনিস, মানে একটা দুইটা জিনিস ডিপেন্ড করে না শুধু এই নুলস্তার জন্য। আর এই নুলস্তাটা দেশে যাওয়ার পরে যখন 7 মাস 8 মাস হচ্ছে অতিবাহিত হচ্ছে, সেই সময়ের সাথে সাথে কিন্তু এই ইফেক্ট গুলো বা এই ঝামেলাগুলো কিন্তু নুলস্তার উপরেই পড়ে। কারণ যখন আপনার ডকুমেন্টসটা বা নুলস্তাটা 7 মাস পরে এম্বাসি ভেরিফাই করতেছে, যখন আপনার নুলস্তাটা উঠছে তখন যে কন্ডিশন ছিল আর 7 মাস পরে ওই কন্ডিশন কিন্তু সেম নাও হইতে পারে। এখন মূল বিষয় হচ্ছে যে এখানে নুলস্তা এখানকার প্রেফেক্টুরা ভেরিফাই করে দিচ্ছে যে মালিকের ডকুমেন্টস, তারপরে মালিকের রেদিত মানে যেটা বাৎসরিক ইনকাম বা তার নামে কেস আছে কিনা, সে 6 মাসের ভিতরে কোনো এমপ্লয় ফায়ার করছে কিনা, সব কিছু তারা চেক করে কিন্তু নুলস্তাটা দিচ্ছে। তারপরে আবার এই এখন বাংলাদেশের যে এম্বাসি আছে ইতালিয়ান এম্বাসি বা বিএফএস গ্লোবাল, আপনারা যেইটাই মনে করেন যে কার হাত আছে এই জায়গায় আমি বলতে যাব না, কারণ যে আমি বলার কেউ না, যারা বলার তারা বলতেছে না, এখানে আমি বলার কে। যাই হোক, যে এই জায়গায় তারা কি কারণে এখন এই স্ক্যান কপিটা নিচ্ছে, যে যাতে মানুষ আন্দোলন না করতে পারে। কারণ 2023 সালে এই ওয়ার্ক ভিসার জন্য পাসপোর্ট উইথড্রর জন্য কিন্তু কয়েকটা আন্দোলন হয়েছে, যে কারণে এই বাংলাদেশে অবস্থানরত যে ইতালিয়ান এম্বাসি আছে তারা এই পাসপোর্টের দায়বদ্ধতা নিতে যাচ্ছে না। যেহেতু পাসপোর্ট একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ডকুমেন্টস বলতে পারেন, যেটা প্রত্যেকটা মানুষের লাগে, যে কারণে দেখা গেছে বাংলাদেশে অবস্থানরত ইতালিয়ান এম্বাসিকে চাপ সৃষ্টি করে বা বিএফএস গ্লোবালকে চাপ সৃষ্টি করে এই পাসপোর্টের কারণ দেখায়, যাতে এই চাপটা এখন সৃষ্টি না করতে পারে বা দেখা গেছে কেউ আন্দোলন না করতে পারে, এই কারণে বা কেউ কোনো প্রশ্ন না করতে পারে বা প্রশ্নের উত্তর দিতে তারা যাতে বাধ্য না থাকে, যে কারণে পাসপোর্ট গুলো জমা নিচ্ছে না। এটা আমার মত। এখন আপনার কি মত আমি জানি না, কিন্তু এতে প্রত্যেকটা মানুষের হয়রানি বাড়বে ছাড়া কমবে না। কারণ যে এখন এই যে স্ক্যান কপি গুলো নিচ্ছে তারা ভেরিফাই করবে, কি ভেরিফাই করবে? বাংলাদেশ সরকার কি পাসপোর্ট কি ভেরিফাই করে দেননি আপনাকে, যে আপনি যে পাসপোর্টটা সাবমিট করতেছেন? কারণ যে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন এই নুলস্তার মাধ্যমে বা নুলস্তার সাথে যে ডকুমেন্টসটা দিচ্ছেন, তা সেখানে তো আপনার পাসপোর্টটা থাকতেছে, যেটা হচ্ছে সবচেয়ে মানে বেশি ভ্যালিডিটি বা বেশি প্রয়োজন পাসপোর্টটা, কারণ ভিসাটা লাগবে আপনার পাসপোর্টের উপরে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকার তো ভেরিফাই করে সবকিছু আপনার ডকুমেন্টস গুলো দেখে তারপরে আপনাকে পাসপোর্টটা দিছে, তাই না, বা আপনি হাতে পাইছেন। এখন তারা কি ভেরিফাই করবে, এটা হচ্ছে সবচেয়ে বোঝার বিষয়, যে নুলস্তা এখানকার প্রেফেক্টুরা ভেরিফাই করে দিছে। ঠিক আছে, যে তারা ভেরিফাই করে মানে মেইল পাঠানোর পরে ভেরিফাই করে যেটা অরিজিনাল হচ্ছে সেটার উপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তা এই জায়গায় নুলস্তার দুইবার ভেরিফাই হচ্ছে, এক হচ্ছে প্রেফেক্টুরা থেকে উঠতেছে, দ্বিতীয়ত বাংলাদেশ অবস্থানরত যে এম্বাসি আছে ইতালিয়ান তারা ভেরিফাই করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তা এখন স্ক্যান কপি নেওয়ার কারণটা কি, যে তারা কি ভেরিফাই করবে? কারণ যে বাংলাদেশ সরকার তো পাসপোর্ট ভেরিফাই করে আপনাকে দিচ্ছে বা ইস্যু করছে, তাই না? তা এখন এই যে একটা মায়াজাল ক্রিয়েট করা হয়েছে বা নতুন নতুন করে তারা নিয়ম চেঞ্জ করতেছে,
এতে দেখা গেছে যে বাংলাদেশ নাগরিকের বা বাংলাদেশের যত যুব সমাজ আছে বা ইতালিমুখী যত আছে মানুষজন, তাদের জন্য কোনো কিছুই ভালো বয়ে আনবে না। এতে দেখা গেছে যে প্রফিট হবে একমাত্র বিএফএস গ্লোবাল, আর দেখা গেছে যে কিছু মধ্যস্থতাকারী যারা আছে তারা ছাড়া এই জায়গায় কারোর কোনো লাভ নাই। অত্যন্ত যারা আমরা ইতালিমুখী আছি তাদের জন্য প্রত্যেকটা যে নোটিশ আসতেছে বা নিয়ম চেঞ্জ হচ্ছে, এতে আমাদেরই ক্ষতি ছাড়া আর কারোর কোনো কিছু যায় আসে না। আমাদের অর্থনৈতিক একটা ক্ষতি, যে জীবনের থেকে আমাদের 1 বছর 1.5 বছর সময় নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আমরা জানতে পারতেছি যে আমরা ভিসা আদৌ ভিসা পাবো কি পাবো না। তাই এই যে সময়টা যাচ্ছে, এই 1 বছর 2 বছর, যে অনেক মানুষ যে লেখাপড়া করে বের হচ্ছে বা কলেজ থেকে বের হচ্ছে, তারা কোনো জবে যাচ্ছে না, বা অনেক আছে যে জব ছেড়ে দিয়ে ঘরে বসে যাচ্ছে, যে নুলস্তা পেয়ে যাচ্ছে। আবার তো কিছুদিন আগে তো আপনারা একটা কথা শুনছেন যে নুলস্তাতে একজন বিয়েও করে ফেলছে। তাই এতে দেখা গেছে যে মানুষটা ইতালিতে আসবে, তার নিজের তো একটা সমস্যা আছে, তার লাইফের থেকে সময় চলে যাচ্ছে, তার নিজের একটা পরেশানি আছে, পাশাপাশি তার পরিবারেরও একটা পরেশানি হয়ে দাঁড়াচ্ছে এই নিয়মগুলো। কারণ যে এই নিয়মগুলো শুধু ওই মানুষটাকে এফেক্ট করতেছে না, তার পরিবারের মানুষকেও ইফেক্ট করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও এমন জানা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।